সালাম আলাইকুম সবাইকে, আমার প্রিয় ক্লাস 7 এর শিক্ষার্থীরা। আমি সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ঘড়িতে যখন সময় ঠিক 6টা বেজে 1 মিনিট তখন হাজির হয়ে গেলাম আমি আব্দুল্লাহ, শিখো ক্যাম্পাস থেকে। শিখো ক্যাম্পাস হচ্ছে গুলশান 2-এ। আর তুমি আছো বাংলাদেশের অন্য এক প্রান্তে, কেউ টেকনাফে তো কেউ তেতুলিয়াতে। মানে মহাখালী থেকে মহেশখালী পুরোটাই হচ্ছে এখন আমাদের শিখো শিক্ষার্থী দিয়ে ভরপুর। তো কেমন আছো সবাই বলো। আমি জানতে চাই, একজন দেখি আমার নামেই নিজের নাম দিয়েছো। হ্যাঁ ভাই, একটু আগের স্লাইডটা দেখান। আগের স্লাইড কোনটা? আগের স্লাইড বলতে গত ক্লাসের স্লাইড? গত ক্লাসের স্লাইড তো আসলে আজকে আমার কাছে নাই, তো আমি দেখাতে পারবো না এটা। ওয়ালাইকুম আসসালাম, আমি সবাইকে একযোগে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখলাম ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা একটু জানি আগে তোমাদের কাছ থেকে। আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা জানতে চাই তোমাদের কাছ থেকে। হুম? আচ্ছা, ওকে, পারফেক্ট, পারফেক্ট। জাস্ট যাক, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমরা হচ্ছি নামাজের বিরতিটা দিব ইনশাআল্লাহ ঠিক 6টা বেজে 20 মিনিটে। সো 6টা বেজে 20 মিনিট থেকে 6টা বেজে 30 মোটামুটি এই 10-12 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের নামাজের বিরতিটা। আর আজকে আমরা যা পড়বো, পড়ার আগে আমি সবসময় কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলে নিই, এখনো সেটা বলে নিচ্ছি। সেটা হলো, আমরা অনলাইন ক্লাসে যেহেতু ঘুম আসে অনেকেরই, তাই আমরা অনলাইন ক্লাসটা সবসময় চেষ্টা করব অফলাইন ক্লাস যেভাবে করি, মানে কোনো স্যারের বাসায় বা কোচিং এ যখন আমরা পড়ি, তখন দেখা যায় পূর্ণ মনোযোগ দিয়ে যেভাবে আমরা ক্লাস করি ওইভাবে। কোনো ডিস্ট্রাকশনস যাতে না থাকে, মানে এ ডাক দিল ও ডাক দিল এগুলো যাতে না থাকে, ওইভাবে আমরা ক্লাসটা করব। একটা নির্দিষ্ট খাতায় আমরা নোট করব গুরুত্বপূর্ণ যা যা বলা হয়। এবং এই নোট করার টেন্ডেন্সিটা যদি থাকে তাহলে কিন্তু ঘুম চলে যায়, বাই দ্য ওয়ে এই ঘুম আসে না ক্লাসের টাইমে। আর যদি বেশি ঘুম আসে আমরা চোখে পানি দেব অথবা দাঁড়িয়ে যাব। সাউন্ড একটু কম, একজন বলছে আরদি তালুকদার বলছে। আরদি তালুকদার, তুমি এই একই মেসেজ আর এতবার পাঠাও না, সাউন্ড ঠিকই আছে। হচ্ছে আমার মনে হয় যে তোমার ডিভাইসে বা কোনো কিছুতে প্রবলেম আছে। এনিওয়ে, আমার একটু চ্যাটটা পজ করতে হবে। চ্যাটটা একটু পজ করতে হবে, চ্যাটটা আমি এখন পজ করে দিব। যারা হচ্ছে কোনো প্রশ্ন যদি কারো থেকে থাকে তাহলে আমাকে সেটা বলবা। আমি ইনশাল্লাহ যখন তোমাকে প্রশ্ন উত্তরের সুযোগ দিব তখন আমি প্রশ্ন করব। আচ্ছা, কাজী খাদিজা, আমরা 15 মিনিট সময় দিব না নামাজের জন্য। হুম, একটু। ফাহিম কোথায়? আহ লাইভ এক্সিকিউটিভ কেউ নাই? আচ্ছা, সো আমি এখন চ্যাটটা অফ করে দিচ্ছি। আর হচ্ছে এই মুহূর্তে কোনো প্রশ্ন এই মুহূর্তে আমরা নিচ্ছি না, আমরা শুরু করছি। আমি প্রশ্ন উত্তরের সুযোগ দিব। আর শিখো অ্যাপের কিন্তু অনেক ফিচার, হ্যাঁ, তোমরা ওটা একটু নিজে ঘেটে ঘেটে দেখবা। শিখো অ্যাপে কি কি ফিচার আছে, কোন কোন ফিচারকে তুমি কাজে লাগাতে পারো তোমার জন্য। আর শিখো অ্যাপের ফিচারের পাশাপাশি তোমাদেরকে আমি যেটা বলি যে শিখোতে তোমরা ক্লাসগুলো চেষ্টা করবে অলওয়েজ লাইভ করতে। কোনো কারণে যদি ক্লাস মিস চলে যায়, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা করে ফেলবা। অনলাইনে একটা সমস্যা, ফাহিমকে বা কোনো লাইভ এক্সিকিউটিভকে একটু আসতে বলো তো। যদি হচ্ছে অনলাইনে যে সমস্যাটা হয় সেটা হলো ক্লাস জমাতে জমাতে পাহাড় হয়ে যায়। যখন আমরা একবার এই মানে মনে এটা ধরে নেই যে আমি ক্লাসটা পরে করবো, দেখবা পাহাড় হয়ে যাবে। কারণ আমি জানি আমার অনেক শিক্ষার্থীদের মধ্যেই অনেকের সাথে কথা হয় যে তোমাদের মধ্যে প্রোক্রাস্টিনেশনটা অনেক বেশি হয়। আমাকে একটু মাউস অ্যাক্সেস দিয়ে যেও। সেটা হলো গিয়ে, প্রোক্রাস্টিনেশন হলো দীর্ঘসূত্রিতা, এটা বাংলায়, বা কাজ জমানোর প্রবণতা। অর্থাৎ একটা কাজ আগামীকালকে করব বা পরশু করব, পরে করব, ওইটা আর কখনো করা হয়ে ওঠে না। তাই আজকের কাজ আজকেই করব, এটা হচ্ছে কথা, এখন করব, মানে পরে কোনো কথা নাই। তো চলো, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের যেই লেসনটা সেটা হলো গিয়ে খুদে গোয়েন্দার অভিযান। খুব ইন্টারেস্টিং একটা লেখা। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আব্দুল্লাহ আল মেহেদী। তোমাদের বয়সে পড়তাম ক্যাডেট কলেজে, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে আমার এসএসসি এইচএসসি শেষ করেছি। পরবর্তীতে পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। বাংলার সঙ্গে দীর্ঘ সময় ধরে আছি, বাংলা পড়ানোর সঙ্গে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে। এখনো বাংলা উচ্চারণ, উপস্থাপনা এগুলোর উপর অনেক জায়গাতেই ওয়ার্কশপ করিয়ে থাকি। আর তার পাশাপাশি তো পড়াচ্ছি দীর্ঘ সময় ধরে। রেডিও এবং টেলিভিশন হোস্টিং এর সঙ্গেও ছিলাম একটা বড় সময় ধরে। এই হলো ছোট করে আমার পরিচয়। আর এই লেখাটা পড়ানোর আগে একটু ছোট করে আমরা এখানে একটা স্টোরি একটু দেখতে পাচ্ছি। এখানে একটা দেখছি যে এখানে যে পিস্তল ঠেকানো হয়েছে একজনের মাথার উপর, আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার মাঝে।
বোঝা যাচ্ছে একটা স্কুল পড়ুয়া ছেলে তোমাদের বয়সী যে হচ্ছে জানালা দিয়ে এটা দেখছে, যে এই পিস্তল ঠেকানো হয়েছে এটা সে দেখছে জানালা দিয়ে। Wait, একটু ওকে, এটার অ্যাক্সেস আছে তাই তো? অ্যাক্সেস আছে, পারফেক্ট। তো খুদে গোয়েন্দার অভিযান পড়ানোর আগে আমি তোমাদের কাছে একটা বিষয় একটু জানতে চাইবো। তোমাদের মধ্যে কার কার এমন হয়েছে জীবনে কখনো না কখনো যে অনেক বেশি গেমস খেলতে খেলতে কখনো, বা কোনো একটা নাটক বা সিরিজ বা যে কোনো কিছু, বা টিকটক বা যেটাই হোক না কেন, সেটা অনেক দেখতে দেখতে এমন হয়েছে যে তুমি তোমার জীবনের আশেপাশের জিনিসপত্রকে তুমি এমন ভাবে দেখা শুরু করেছো, কিন্তু বাস্তবে সেটার সঙ্গে আসলে তোমার ওই টিকটক বলো বা নাটক সিনেমা বলো, ওটার সঙ্গে তোমার যে বাস্তবতার আসলে তুমি তেমন মিল পাও নাই, বা অনেক সময় মনে হয়েছে যে মানে সহজ কথায় ধরো তুমি অনেক গেমস খেলো মোবাইলে, এখন তুমি তোমার বাস্তবতার অনেক কিছু ওইভাবে গেমস এর মতো দেখছো। তো এইরকম কি কারো কারো কখনো কখনো হয়েছে? একটু ইয়ে করো তো, একটু রিপ্লাই দাও তো, হয়েছে কিনা। আচ্ছা, আমার হয়েছে, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা, অনেকেরই হয়, অনেকেরই হয়। আমরা যখন অনেক বেশি গল্পের বইয়ের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে, কোনো নাটকের মধ্যে ডুবে যাই, তখন আমাদের দেখা যায় যে এরকম এই জিনিসগুলো আমাদের মধ্যে অনেক বেশি হয়। যেমন দেখবা যে যারা গান গায় তাদের অনেকে দেখা গেছে যে সবকিছুর মধ্যে মিউজিকের কোনো না কোনো কিছু খুঁজে পায়। তারপরে দেখবা যে যারা খেলাধুলা করে তারা, একটা কথা আছে না, বাংলায় একটা প্রবাদ আছে যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। মানে একটা যার অভ্যেস যেমন হয়ে যায়, সে যেখানেই যায়, যাই করে না কেন, সেই অভ্যেসটা সেখানে প্রকাশিত হয়। তো তেমনি এইটা অনেকের মধ্যেই হয়। তো খুদে গোয়েন্দার অভিযানেও আমরা সেটাই দেখব। সো কোনো কিছুই আসলে বেশি বেশি ভালো না। সেটা কি ফলাফল হয় একটা বিষয় বেশি বেশি করলে, সেটাই আমরা দেখতে পাবো। এখন আমি চ্যাটটা আবার অফ করে দিয়েছি। খুদে গোয়েন্দার অভিযান লেখা মূলত শহীদ সাবেরের। ১৯৩০-এ তিনি জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেন ১৯৭১ সালে। শহীদ সাবের ১৯৩০ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলার ঈদগাঁও এই গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে এ.কে.এম. শহীদুল্লাহ, কিন্তু তিনি শহীদ সাবের নামেই বেশি পরিচিত। তিনি কিশোর বয়স থেকে সাহিত্য রচনা শুরু করেন। তার প্রকাশিত বেশ কয়েকটা রচনার নাম এখানে আমি দিয়েছি। আর তিনি বেশ কয়েকটা বিদেশি গল্প এবং জীবনী গ্রন্থ অনুবাদ করেছেন। ১৯৭১ সালের ৩১শে মার্চ রাতের বেলা তার কর্মস্থল সংবাদ, তিনি চাকরি করতেন সংবাদ এই পত্রিকার অফিসটিতে, পাকিস্তানি হানাদার বাহিনী পুড়িয়ে দিলে তিনি অগ্নিদগ্ধ হয়ে শহীদ হন। এবারে আমরা গল্পে চলে যাচ্ছি। আমি কয়েকটা বানান একটু তোমাদেরকে খেয়াল করাবো। শহীদ, শহীদ বানানটা অনেকেই দীর্ঘইকার দিয়ে লেখে, কিন্তু এটা কখনোই দীর্ঘইকার হবে না, এটা সবসময় হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। শহীদ, শহীদ বানানটা সবসময় কি লিখতে হয়? হ্রস্বইকার দিয়ে লিখতে হয়, দীর্ঘইকার না। স্কুল থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে সেদিন সন্ধ্যা হয়ে গেল। ছোট্ট একটি গলির ভেতর দিয়ে আসছিল খোকা। অন্ধকার হয়ে এসেছে, গলির ভেতরটাতে আরো অন্ধকার। এদিকটায় গ্যাস বাতি জ্বলে, আর সেই গ্যাসের আবছা আলোয় পথ চিনে যেতে বেশ অসুবিধে। গলির মাঝামাঝি এসেই হঠাৎ কি একটা শব্দ এলো তার কানে। কার কানে এলো? খোকার কান। থমকে দাঁড়ায় খোকা, ১ মিনিট মাত্র। তারপরই একটা অসম্ভব চিন্তায় বুকটা তার ধড়াস করে উঠল। ভয়ে হাঁটু দুটো কাঁপছে তার। মানে মানুষ অনেক ভয়ে কিন্তু তার হাঁটু কাঁপে। যেমন আমার হাঁটু কাঁপার একটা অভিজ্ঞতা আছে। আমি যখন ক্যাডেট কলেজে থাকতে ১ম ক্লাস 7 এ বিতর্ক প্রতিযোগিতায় মঞ্চে উঠে বিতর্ক করছিলাম এত মানুষের সামনে, তখন আমার রীতিমতো ভয়ে পা কাঁপছিল। কিন্তু আমি যেহেতু ডেইসের সামনে দাঁড়িয়েছিলাম, এটাকে ডায়াস বলে মানুষ। এটা ডায়াস না, এটার উচ্চারণ হচ্ছে ডেইস। সো ডেইসের সামনে আমি যখন দাঁড়িয়েছিলাম, অর্থাৎ থাকে না যেটার সামনে যে দাঁড়ায় ধরে। সো এটার সামনে যখন দাঁড়িয়েছিলাম, ওখানে আমার পাটা ভাগ্যিস দেখা যাচ্ছিল না। নিচে আমার পাটা এরকম এরকম কাঁপছিল আরকি। সে ভাবতে লাগলো কি করবে, কি তার করা উচিত। ইতস্তত করতে লাগলো খোকা। কিন্তু বেশিক্ষণ এই অবস্থা রইল না। ধীরে ধীরে মনে সাহস ফিরিয়ে আনলো সে। তার মনে হলো এই মুহূর্তে সে যেন একটা বিরাট কর্তব্য করতে যাচ্ছে। অসীম সাহস বুকে বেঁধে সে পা টিপে টিপে এগোলো। পা টিপে টিপে এগোনো মানে কি? মানে হচ্ছে আস্তে 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 সে আগালো, মানে কোনো শব্দ না করে সে আগালো। পাশেই একটা পুরনো একতলা বাড়ি। বাড়িখানার প্রায় ভেঙে পড়া দশা। তাহলেও খোকা বেশ বুঝতে পারলো ওর ভেতরে লোক থাকে। মানে তুমি কেমন একটা সাসপেন্সের গন্ধ পাচ্ছ না? কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছ? একটু ভেতরের দিকের একটা কামরাতে টিমটিমে বাতি জ্বলছে। তারই একটুখানি আলো এসে পড়ছে
রাস্তার উপর। খোকা পা টিপে টিপে সেই আলো লক্ষ্য করে এগোলো খুব সন্তর্পণে। সন্তর্পণে মানে সাবধানে। খুব সাবধানে পা ফেলে খোকা এসে দাঁড়ালো জানলার কাছে। মানে ওই বাড়িটার মধ্যে ও কোনো একটা রহস্যের গন্ধ পাচ্ছিল। ধরো, যখন আমরা ওই স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের কথা বলি, শার্লক হোমসের বিবরণগুলো কেমন ছিল? শার্লক হোমস এই পৃথিবীর অনেক স্বাভাবিক তথ্যই সে জানে না। সে জানে না যে কোন গ্রহের উপগ্রহ কয়টা। পৃথিবীর উপগ্রহ যে চাঁদ, এটাও হয়তো সে ঠিক মতো জানে না। কিন্তু শার্লক হোমস একটা সিগারেটের ধোঁয়া দেখে বলে দিতে পারে এই সিগারেটটা কতক্ষণ আগে খাওয়া হয়েছে। শার্লক হোমস ওই সিগারেটের ধোঁয়া পড়ে থাকতে দেখলে সেটা দেখে বলে দিতে পারে যে ওটা কে খেয়েছে। ওটা কি একটা মহিলা খেয়েছে নাকি একটা পুরুষ খেয়েছে। তো এইরকম একটা ডিটেকটিভ ব্যাপার ওর মধ্যেও কাজ করছে, ডিটেকটিভের মতো বা গোয়েন্দার মতো। তো একটা রহস্যের গন্ধ পাচ্ছে সে। তারপরে কি হলো? খোকা পা টিপে টিপে সে আলো লক্ষ্য করে এগোলো খুব সন্তর্পণে, মানে খুব সাবধানে। সন্তর্পণে শব্দটার অর্থ একটু লিখে দিই, অনেকে হয়তো বা নাও জানতে পারো। সাবধানে। আহ খোকা এসে দাঁড়ালো জানালার কাছে। জানালাটা বন্ধ, কিন্তু কাঠের ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের ভেতরটা বেশ দেখা যায়। একবার দৃষ্টি দিয়েই শুকিয়ে উঠল খোকার অন্তরাত্মা। অন্তরাত্মা শুকিয়ে ওঠা মানে কি? অন্তরাত্মা শুকিয়ে ওঠা মানে ধরো ভয় পেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ধরো তোমার সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি তোমার কিন্তু অন্তরাত্মা শুকিয়ে যাবার মতো অবস্থা হবে। সেটাই দেখলো ঘরের ভেতর একপাশে একটা ভাঙা লণ্ঠন জ্বলছে। লণ্ঠন কি? লণ্ঠন হলো হারিকেনও বলা হয় এটাকে। এটা আমি নিজেও ছোটবেলায় অনেক ব্যবহার করেছি, ঢাকা শহরেই ব্যবহার করেছি। আর গ্রামে তো এটা ব্যবহৃত হতোই। এটা মূলত তোমার কেরোসিনকে এখানে হচ্ছে তোমার কেরোসিনকে এখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। একটা সলতে থাকতো কাপড়ের মতো। ওইটা আসলে কেরোসিনে যখন চুপতো, কেরোসিনের চুবার কারণে ওইটা খুব সুন্দর করে আগুন জ্বালাতে পারতো অনেকক্ষণ ধরে। মূলত এটা আসলে অন্ধকার নিবারণের জন্যই এটা ব্যবহার করা হতো। কিন্তু এটা আসলে খুবই ইনএফিশিয়েন্ট এবং বর্তমান যুগের সাপেক্ষে একটা থার্ড ক্লাস জিনিস। কারণ এটার মধ্যে অনেক কালো ধোঁয়া উঠে, এটার যে কাঁচের অংশটা থাকে ওটা কালো হয়ে যায়, তারপর এটা অনেক গরম হয়ে যায়। তো এইরকম আর কি হারিকেন। আর এটা অনেক গরম লাগে এটা কাছাকাছি রাখলে। তো এখন আসলে আমাদের এত কিছু আবিষ্কার হয়েছে, ওই রাস্তার ধারের দোকান থেকেও ১০০ টাকা দিয়ে বা মানে ৫০ টাকা দিয়ে, ১০০-১৫০ টাকা দিয়ে যেই ভালো ভালো লাইট পাওয়া যায় যেগুলোকে চার্জ দিলে জ্বলে। সো হারিকেন তার কাছে কিছুই না। তো হারিকেনের আরেকটা নাম ছিল লণ্ঠন। এটা এখন আর মানুষের বাসা বাড়িতে দেখা যায় না, বরং এটা জাদুঘরেই দেখা যায়। আবছা আলোয় ১০-১২ জন লোক বসে আছে। লণ্ঠনটার আলোতে সে দেখতে পারে। লণ্ঠনের আলো আবছাই হতো, এটা অনেক আলো দিত না। এটা এমনই লাইটের মতো আলো দেয়, মানে বাল্ব লাইট বা টিউব লাইটের মতো আলো দেয় না। তাদের সবাইকে ভালো করে দেখা যায় না। তবু যা দেখলো তাতেই খোকার প্রাণ যায় যায়। খোকার প্রাণ যায় যায় মানে কি? মানে ও খুবই ভয় পেয়েছে। একটা লোক হতভম্বের মতো ঘরের মধ্যে একটা চেয়ারে বসে আছে, আর একদল লোক দাঁড়িয়ে আছে সামনে। একজনের হাতে রিভলভার। বুঝতে পারছি ঘটনা কিন্তু এখন অন্যদিকে যাচ্ছে। বাকি লোকগুলো ওকে ঘিরে রয়েছে। চেয়ারে উপবিষ্ট লোকটা বলছে, চেয়ারে উপবিষ্ট মানে যেই লোকটা চেয়ারে বসে আছে। চেয়ারে চেয়ারে উপবিষ্ট লোকটা বলছে, না, ও কাজ আমাকে দিয়ে হবে না। রিভলভারধারী কঠিন দৃঢ় কণ্ঠে বলল, করতেই হবে তোমাকে, নইলে দেখতেই তো পাচ্ছ। রিভলভারটা একবার নাড়ল সে। একটুও শব্দ হবে না। একেবারে আধুনিক যন্ত্র। সামান্য একটু, তারপরে ব্যাস। কিন্তু লোকটার কোনো ভাবান্তর দেখা গেল না। ভাবান্তর মানে ধরো ওর কোনো মানে ওর আচার আচরণে কোনো পার্থক্য নাই। মনের বল তারও কম নয়, লোকটারও কম নয়। নিরুত্তর বসে রইল লোকটা। নিরুত্তর মানে কোনো উত্তর দেয় নাই। তাকে চুপচাপ বসে থাকতে দেখে অস্ত্রধারী আবার বলল, শোনো, শোনো তেওয়ারি, আধা ঘন্টা সময় দিলাম তোমাকে। ওকে তেওয়ারি বলে সম্বোধন করলো। শোনো তেওয়ারি, আধা ঘন্টা সময় দিলাম তোমাকে। এর মধ্যে মনস্থির করো। এই রইল কাগজ কলম, শুধু একটা সই। নইলে আধ ঘন্টা পরে আত্মারাম আর খাঁচায় থাকবে না। আত্মারাম মানে কি? আত্মারাম বলতে এখানে আসলে মূলত বুঝিয়েছে জীবনকে বা প্রাণকে। অর্থাৎ প্রাণ আর খাঁচায় থাকবে না। এটার অর্থ হচ্ছে ওকে হত্যা করা হবে। হঠাৎ চেতনা ফিরে এলো খোকার। আর মাত্র আধ ঘন্টা,
আর মাত্র আধ ঘন্টা, তারপরে একটা প্রাণ ঢলে পড়বে মৃত্যুর কোলে। খোকার মনের মধ্যে খেলে গেল হঠাৎ আলোর ঝলকানি। না, না, আর এখানে নয়। খোকা ভাবলো। ত্রস্তে মানে তাড়াতাড়ি নেমে এলো সে জানালা থেকে। পা টিপে টিপে গলি থেকে বেরিয়ে খোকা দিল এক দৌড়। এক দৌড়ে এসে পড়লো রাস্তার মোড়। বগলে বই চেপে বগলে বই চেপে এই হাতে নিচে বই রেখে সে ভাবতে লাগলো, কি করবে এখন, কোথায় যাবে। খোকার মনে হলো যেমন করে হোক লোকটাকে বাঁচাতে হবে, কিন্তু কেমন করে। স্কুলে থার্ড ক্লাসের ছাত্র সে। থার্ড ক্লাস বলতে আসলে বোঝাচ্ছে ক্লাস এইট। ক্লাস এইট, ঠিক আছে। থার্ড ক্লাস বলতে বোঝাচ্ছে ক্লাস এইট। থার্ড ক্লাসের ছাত্র সে। বয়স্ক লোক যদি হতো, বন্ধু বান্ধব জুটিয়ে সে নিজেই উদ্ধার করত লোকটিকে। বড় রাস্তায় অনেক আলো। ভয় তার কেটে গেল অনেকটা। ধীরে ধীরে ফিরে আসতে লাগলো সাহস। হ্যাঁ, সাহস করে এগোতে হবে তাকে। এমন একটা কর্তব্য তাকে করতে হবে যা কতদিন ধরে সে কল্পনা করে এসেছে। চট করে তার মনে পড়ে গেল তার প্রিয় বইয়ের অতি পরিচিত মানুষগুলোর কথা। আচ্ছা, কি বললো এখানে, দেখো, সাহস করে এগোতে হবে, বুঝলাম। এমন একটা কর্তব্য তাকে করতে হবে যা কতদিন ধরে সে কল্পনা করে এসেছে। এবারে আমরা দেখতে পাবো সে হচ্ছে এত বেশি গোয়েন্দা কাহিনী পড়েছে। গোয়েন্দা কাহিনী পড়ার কারণে তার কাছে এই গোয়েন্দা কাহিনীর চরিত্রগুলো বাস্তবের মতো মনে হতো, এবং সে নিজেকে ওই গোয়েন্দার জায়গাতে কল্পনা করত। এটা আসলে যে কোনো লেখকের সার্থকতা। যখন তুমি একটা ভালো লেখা পড়বা এবং সেই চরিত্রটা যদি খুব আকর্ষণীয় হয়, তাহলে দেখা যাবে যে ওই চরিত্রের জায়গাতে তুমি নিজেকে বসাবা, নিজেকে বসিয়ে কল্পনা করতে থাকবা। এটা হুমায়ুন আহমেদের বইয়ে সবচেয়ে বেশি হয়। হুমায়ুন আহমেদের বই যখন কেউ পড়ে, যেমন তুমি যদি হুমায়ুন আহমেদের হিমুর বইগুলো পড়ো, তখন তোমাকে মনে হবে তুমিও যেন সেই হিমুর জায়গাতে আছো, হিমুর মতো পাগলামি করছো, হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছ, উদ্ভট উদ্ভট কথা বলছো, ভবিষ্যৎ বলে ফেলতে পারছো, এবং পৃথিবীর যেই সহজ স্বাভাবিক আবেগগুলো, সেগুলো থেকে তুমি ঊর্ধ্বে চলে যাচ্ছ। আবার যখন তুমি হুমায়ুন আহমেদের মিসির আলী পড়বা, মিসির আলী কিন্তু এমন যে সে সব রহস্যের উদ্ঘাটন করে। তো মিসির আলী যখন পড়বা, তখনও কিন্তু তোমার একই রকম ভাবে মনে হবে যে আহ এটা স্বাভাবিক বিষয় না। এটাকে আমি এই মিসির আলীর মতো, যেটাকে আমি এইভাবে সলভ করব, এটাকে আমি ওভাবে সমাধান করব। যেমন মিসির আলী হচ্ছে সবই যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে, সবকিছুকেই কোনো না কোনো যুক্তির আন্ডারে আনার চেষ্টা করে। তো এটাও হচ্ছে তেমন ভাবেই আমরা দেখতে পাচ্ছি এখানে, যে ও এত বেশি গোয়েন্দা কাহিনী পড়েছে বা ডিটেকটিভ স্টোরিজ পড়েছে, তো গোয়েন্দা কাহিনীগুলোর ভেতরে সে ঢুকে গেছে এবং সে নিজেকেই যেন ওই গোয়েন্দা চরিত্রগুলোর মধ্যে ভাবছে। তাই সে বলছে যে সাহস করে এগোতে হবে তাকে। এমন একটা কর্তব্য তাকে করতে হবে যা কতদিন ধরে সে কল্পনা করে এসেছে। আচ্ছা, এবারে আমি একটু তোমাদের কাছে জানতে চাই, আমি এখন তোমাদেরকে ব্রেকটা দিব 6:20 থেকে। তো আমি ব্রেকটা তোমাদেরকে কয়টা পর্যন্ত দিব? আমি কি তোমাদেরকে ব্রেকটা 35 পর্যন্ত দিব? 35 পর্যন্ত দিলে কিন্তু অনেক বড় ব্রেক হয়ে যায়। নাকি আমি তোমাদেরকে ব্রেকটা 30 পর্যন্ত দিব? কিন্তু তোমরা যেটা বলবা আমি ওটাই দিব আর কি। সো তোমরা বলো 35 পর্যন্ত দিব নাকি 30 পর্যন্ত ব্রেক দিব? হ্যাঁ, বলো। লিখো, লিখো, লিখো। আমি চ্যাট ওপেন করে দিয়েছি, লিখো। আচ্ছা, আচ্ছা, 35, 35। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। নামাজ পড়তে গেলে এখানে বিভিন্ন টাইম জোনের মানুষজন আছে। সো আমি এই হিসাবেই আমি তোমাদেরকে তাহলে ব্রেকটা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী দিচ্ছি আমি। ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমরা ঠিক 6:35 ফিরছি। তোমরা সবাই সঙ্গেই থাকবা এবং সবাই সময় মতো ফিরে আসবা। কারণ আজকের এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আর আমি সবশেষে কিছু অবজেক্টিভ কিছু প্রশ্নোত্তর প্র্যাকটিস করাবো তোমাদের পরীক্ষায় যেগুলো আসে। আজকের মানে ইয়ে থেকে দেখা যাবে তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তোমার স্কুলের পরীক্ষাতে। তো তুমি সবাই ফিরে আসবা ক্লাস শেষে। এখন বিরতি চলছে 6:35 পর্যন্ত। বিরতি।
আর সাউন্ড কি আছে এখন? আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস শেষে কথা বলতেছি তোমার সাথে ইনশাআল্লাহ। ওকে। হ্যাঁ, চ্যাটটা পজ করে দাও। সো আমরা যতটুকুতে গিয়েছিলাম ততটুকু থেকে শুরু করি। আমরা লাস্ট অতটুকুতে ছিলাম যে ও হচ্ছে যখন ওই বাসাটার সামনে গিয়েছে, সে ঐরকম একটা দৃশ্য দেখে একটা খুবই চিন্তিত হয়ে গেছে, ভয়ও পেয়ে গেছে এবং তারপরে ভেবেছে যে সে এতদিন ধরে যেমন একটা কর্তব্যের কথা ভাবছিল, সেই কর্তব্যটা এখন তার করার মতো সময় এসেছে। চট করে তার মনে পড়ে গেল তার প্রিয় বইয়ের অতি পরিচিত মানুষগুলোর কথা। অতি পরিচিত মানুষগুলো কারা? অতি পরিচিত মানুষগুলো হচ্ছে বইয়ের যে চরিত্র। বইয়ের চরিত্রগুলো তো আমাদের কাছে একেকটা জীবন্ত মানুষের মতোই মনে হয়। যেমন যারা ৩ গোয়েন্দা পড়ে, সেবা প্রকাশনী ৩ গোয়েন্দার কথা বলছি। সো সেই ৩ গোয়েন্দার চরিত্রগুলো কিন্তু তার কাছে একদম রিয়াল মনে হয়। যেমন আমি এই মুহূর্তে যেই বইটা পড়ছি, এটাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বইও বলে মনে করা হয় অনেক ক্ষেত্রে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্পের বই বলা যায়। সেটা হলো আ 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট'। যদিও 'ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট' এটার ইংরেজি নাম, মূলটা হচ্ছে রুশ ভাষায় লেখা ফিওদর দস্তয়েভস্কির। সো ওখানকার যেই ক্যারেক্টারটা মূলত রাসকলনিকভ। সো রাসকলনিকভের মানে আমার কাছে যেন মনে হচ্ছে যে, ওহ মাই গড! রাসকলনিকভকে যেন আমি রিয়েলি ওটার মধ্যে চলে যাচ্ছি আমি। তো তার মনে পড়ছে কার কথা? সত্যেন ঘোষের কথা। ডিটেকটিভ সত্যেন ঘোষ হওয়ার এটাই সুযোগ। এটা হচ্ছে নিহার রঞ্জন অধিকারী, একজন ভারতীয় লেখক, ভারতীয় বাংলা লেখক। তো তার একটা তার সৃষ্ট বিখ্যাত একটা চরিত্র। এই চরিত্রটার নাম কি? চরিত্রটার নাম হচ্ছে সত্যেন ঘোষ, ডিটেকটিভ বা গোয়েন্দা সত্যেন ঘোষ। কিন্তু খোকা ভাবল সত্যেন ঘোষ তো বয়স্ক বুড়ো লোক। সে বরং তার সাগরেদ তরুণ সুব্রত হতে পারে। মানে যেহেতু ভাবলো যে সত্যেন ঘোষ হবে, কিন্তু সে তো একটা বুড়া লোক, ও তো আর এত বুড়া না। তাহলে তার যে সাগরেদ, সাগরেদ মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে সুব্রত, সেটা হতে পারে। ঠিক। সে হলো সুব্রত। শক্তিমান, বলিষ্ঠ, নির্ভীক সুব্রত। কোনো চালাকি তার কাছে খাটে না। প্রত্যেকটা খুনই তার কাছে ধরা পড়ে। যারা পড়ে না তারা অসাধারণ। কিন্তু খোকাকে এবারে সে দুঃসাহসিক কাজের বিবরণ পড়াই নয়, এবার হাতে কলমে এগোতে হবে। এতদিন সে বীরের কীর্তিকলাপের কাহিনী পড়েই এসেছে। এবার সে নিজেই বীর হবে। কিন্তু এখন কি করা যায়? মাথায় তার বুদ্ধিও আসছে না। দীনেন রায়ের ব্লেক যদি এই অবস্থায় পড়তেন, তাহলে কর্তব্য ঠিক করতে তার এক মুহূর্তও দেরি হতো না। এখানেও দীনেন রায় এটাও হলো একজন এরকম তোমার রহস্য উপন্যাস লেখার লেখক। ব্লেক এটা হচ্ছে এরকম ডিটেকটিভ চরিত্র। তো এইখানে ও বিভিন্ন লেখকের কথা বলবে দেখবা, এবং সেই লেখকদের লেখা বিভিন্ন চরিত্রের নাম বলবে এবং তাদের সঙ্গে নিজেকে সে তুলনা করবে। অথচ সময় খুব কম। না, আর দেরি করা চলে না। মাত্র ৮ ঘন্টা সময়। তার মধ্যে আবার ৫ মিনিট ইতোমধ্যেই কেটে গেছে। তাই তো, লোকটাকে বাঁচাতে হবে যে। সেই ৮ ঘন্টা কাটবার আগেই আচমকা মানে হঠাৎ হানা দিয়ে লোকটাকে বাঁচাতে হবে মৃত্যুর কবল থেকে। সে ভাবতে লাগলো সত্যেন ঘোষ এরকম অবস্থায় পড়লে কি করতেন? ভাবতে, ভাবতে তার মনে হলো এমন অবস্থায় তার কর্তব্য হচ্ছে একজন ইন্সপেক্টর সঙ্গে করে সরাসরি ঘরে গিয়ে হানা দেওয়া। ঠিক। ইন্সপেক্টর মানে হচ্ছে কি পুলিশ, মানে পুলিশ অফিসারের কথা বলছে আরকি। কিন্তু ইন্সপেক্টর কোথায় থাকেন তাও যে তার জানা নেই। পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক। খোকা ভাবলো সমস্ত ব্যাপারটা একে খুলে বলাটা কেমন হবে। বিপদ আছে তাতে। এসব আনাড়ি লোক হয়তো চেঁচামেচি করে সব মাটি করে দেবে। টের পেয়ে পাখি ততক্ষণে উড়েই যাবে। পাখি ততক্ষণে উড়ে যাবে মানে হচ্ছে কেসটা একদম ভন্ডুল হয়ে যাবে। অর্থাৎ ও যেই সমাধান করতে যাচ্ছে সেই সমাধান করতে পারবে না। দেখা যাবে ওই লোকটাকে মেরে ফেলবে ওরা। তবে হ্যাঁ, ইন্সপেক্টরের খোঁজটা ওর কাছ থেকে নেওয়া যেতে পারে। চট করে বুদ্ধি খেলে গেল তার মাথায়। লোকটার সামনে গিয়ে সে খুব বুদ্ধিমানের মতো জিজ্ঞেস করল, আচ্ছা এখন কয়টা বাজে বলতে পারেন?" লোকটা একটু অবাক হলেন। তারপর হেসে বললেন, "৭টা।" খোকা একটু ভাবল, "আচ্ছা, পুলিশের ইন্সপেক্টর কোথায় থাকে বলতে পারেন?" "কেন খোকা? পুলিশের ইন্সপেক্টর দিয়ে কি করবে?" লোকটার কথায় খোকার রাগ হয় খুব। খোকা ভাবে, লোকটা পেয়েছে কি তাকে? কত বড় একটা কাজ করতে বেরিয়েছে সে। যদি সফল হয় তাহলে কালকের প্রভাতী সংবাদপত্রগুলোতে বড়, বড় অক্ষরে তার কীর্তিকথা প্রচার করা হবে। প্রভাতী সংবাদপত্র মানে যেই সংবাদপত্রগুলো বা পেপারগুলো সকালবেলা পাবলিশ হয়, সেগুলোর কথা বলছি আরকি। বড়, বড় অক্ষরে। এই উচ্চারণটা অক্ষর। আমরা ছোটবেলা থেকে এটা ভুল উচ্চারণ করে থাকি। আমরা উচ্চারণ করি অক্ষর, অক্ষর না। এটা হলো অক্ষর। বড়, বড় অক্ষরে তার কীর্তিকথা মানে ওর এই কাহিনীটা প্রচার করা হবে।
লোকটার কথার জবাবে খোকা বললে, আমার দরকার। কোনো ইন্সপেক্টরের ঠিকানা জানা থাকলে দয়া করে বলুন। ভদ্রলোক একটুখানি চুপ করে থেকে তাকে বললেন, কেন, তুমি থানায় গেলে তো পারো। কথাটা মনে ধরলো তার। থানায় রওনা হলো খোকা। হ্যাঁ, এই খোকা উপরে উপরে দিয়ে যত হচ্ছে সে এত কাহিনী পড়েছে, এত গোয়েন্দা কাহিনী পড়েছে, নিজেকে সে ভাবছে একটা শার্লক হোমস বা নিজেকে সে একটা কিছু ভাবছে, কিন্তু দিন শেষে ওর মাথায় আসলে অত বুদ্ধিশুদ্ধি নাই। কারণ অত বুদ্ধিশুদ্ধি থাকলে সে এইটা অন্তত মনে করতে পারতো যে ইন্সপেক্টরকে থানায় গেলেই পাওয়া যাবে। ইন্সপেক্টর কোথায় থাকে? ইন্সপেক্টর কি আলাদা করে রাস্তায় বসে থাকে নাকি চেয়ার টেবিল নিয়ে? থানায় গেলেই তো পুলিশকে পাওয়া যায়। পুলিশ কোথায়? আরে পুলিশ কোথায় মানে? থানায় গেলেই তো পুলিশকে পাওয়া যাবে। পুলিশ তো আর রাস্তার মধ্যে টুল নিয়ে বা মোড়া নিয়ে বসে নাই। লোকটার কাছে জিজ্ঞেস করতে করতে থানার পথ চিনে সোজা সে হাজির হলো থানার অফিস ঘরে। সামনেই বসেছিলেন ওসি। দেখলেন বেশ একটা অল্প বয়স্ক ছেলে কি যেন বলবে মনে করে দাঁড়িয়ে রয়েছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি খোকা, কি দরকার তোমার? আবার খোকা মনে মনে বেজায় চটে গেল। সে চটে গেল মানে রেগে গেল, কিন্তু মুখে শুধু বললে, অনেকগুলো লোক মিলে একটা লোককে খুন করছে। ওসির কাজই হলো অপরাধ যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা। কাজেই তিনি একেবারে লাফিয়ে উঠলেন, কোথায়, কেমন করে, তুমি কি করে জানো? খোকা তাকে আদ্যপান্ত, আদ্যপান্ত মানে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা খুলে বলল। সব শুনে ওসি মাথা নেড়ে বললেন, তাই তো। খোকার তখন সাহস আরো বেড়ে গেল। সে বলল, শিগগির চলুন, এতক্ষণে হয়তো লোকটাকে ওরা মেরেই ফেলেছে। ওসি তখন জনা দশেক কনস্টেবল নিয়ে, জনা দশেক মানে 10 জন কনস্টেবল নিয়ে একটা জিপে গিয়ে উঠলেন। জিপ গাড়িটা ছুটে চলেছে। খোকার তখন কি আরাম। সামনে ড্রাইভারের পাশে বসেছে খোকা। দুরু দুরু কাঁপছে তার বুক। কত বড় একটা অভিযানে চলেছে সে, মানে ও একদম পুরা ওই গল্পের বইয়ের মতো একটা মুডে আছে। তার মনে হয় ওদের জিপটা যদি অন্য একটা জিপকে অনুসরণ করতো তাহলে বেশ হতো। মানে ও একদম সিনেমার মুডে আছে। সাই সাই করে বেরিয়ে যেত এক একটা গাড়ি। অবশেষে অপরাধীর গাড়িটা ধরে ফেলতো তারা। সেই গলির মোড়টা এসে পড়তেই খোকা বলল, থামুন 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 এখানে। হুড়মুড় করে নেমে পড়ল সবাই। খোকা বলল, সাবধানে পা টিপে টিপে আসুন, নইলে ফুরুত, ফুরুত মানে ওই যে মেরে ফেলবে ওই লোকটাকে। খুব সন্তর্পণে মানে সাবধানে এগিয়ে সেই একতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো তারা। ভেতরে তখনও আলো জ্বলছে, আর ঘর থেকে ভেসে আসছে তুমুল হাসির সাড়া। জানালার কাছে এসে খোকা উঁকি মারল। ওসিকে ফিসফিস করে বলল, ওই ওরা। ওসি এদিক ওদিক তাকিয়ে দুয়ারে আঘাত দিল। ভেতর থেকে ভেসে এলো কর্কশ কণ্ঠস্বর, কে? দুয়ার খোল। দুয়ারটা পরক্ষণেই খুলে গেল। একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি চান? খোকা দেখেই তাকে চিনতে পারল, সেই রিভলভারধারী। আরে, এ যে দেখছি মমতাজ সাহেব। ওসি হঠাৎ বলে উঠলেন, কি ব্যাপার? মমতাজ সাহেব বললেন, আমিও তো বলি, কি ব্যাপার? আপনি যে হঠাৎ, তা আসুন আসুন, ভেতরে আসুন। মমতাজ সাহেবের পিছু পিছু সকলে ঘরে ঢুকল। ওসি সারাটা ঘর একবার ভালো করে দেখে নিলেন। তারপর চেয়ারের উপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখতে দেখতে হঠাৎ সশব্দে হেসে উঠলেন। মমতাজ সাহেব ও তার সঙ্গীরা সকলেই তখন দারুণ হকচকিয়ে গেছেন। হকচকিয়ে যাওয়া মানে কি? হকচকিয়ে যাওয়া মানে হচ্ছে একবারে থতমত খেয়ে যাওয়া। কাহিনী হচ্ছে কি এরকম, একসঙ্গে এত পুলিশ দারোগা দেখে সকলের চোখ ছানা বড়া। চোখ ছানা বড়া মানে হচ্ছে ওই একই হতভম্ব, মানে তব্দা খেয়ে গেছি ভাই, কাহিনী হইতেছে কি। ওসির হাসি দেখে তারা ঘাবড়ে গেল আরো। ওসি তাদের ভয় ভাঙানোর জন্য বললেন, কিছু মনে করবেন না, অসময়ে হানা দিয়ে আপনাদের কাজের ব্যাঘাত করলাম বলে। ব্যাপার কিছুই নয়, আমরা সবাই এসেছিলাম একটা অনুরোধ নিয়ে, আমরা যেন বাদ না পড়ি। মমতাজ সাহেব হেসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। তারপর কিছুক্ষণ খোশ গল্প করে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। আসার সময় খোকাকে শক্ত হাতের মুঠোয় চেপে ধরতে ভুললেন না ওসি। বাইরে এসে খোকাকে তিনি জিজ্ঞেস করলেন, মোহন কখানা পড়েছ, বল দিকি। খোকা বুঝতেই পারল না ওসি কি বলছেন। মোহন কি, আমি বোঝাচ্ছি একটু পরে। এ আবার কেমন রহস্য সে ভাবল। মাথাটা তো গুলে খেয়েছো, তোমাদের নিয়ে যে কি হবে তাই আমি ভেবে পাই না। পরে খোকাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন ওসি। পরদিন সংবাদপত্রে বড় বড় অক্ষরে নিচের ঘটনাটি বেরুল। গত 14ই অক্টোবর সন্ধ্যায় রাজা মিত্র রোডের বাড়িতে আইঢাই অভিনেতা সংঘ যখন তাহাদের নূতন নাটকের মহড়া দিতেছিলেন, তখন ফরাক্কাবাদের ওসির নেতৃত্বে একদল পুলিশ তথায় গিয়া হানা দেয়। ঘটনার বিবরণে প্রকাশ, সৈফুদ্দিন ওরফে খোকাবাবু নামে এক বালক থানা পুলিশকে খবর দেয় যে কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করিতে যাইতেছে। তাহারা সেই লোকটিকে কোনো একটি দলিলে স্বাক্ষর করিবার আদেশ সহ ৮ ঘন্টার সময় দিয়াছে।
এই আধ ঘন্টার মধ্যে উক্ত দলিলে স্বাক্ষর না করিলে তাহাকে রিভলভার দ্বারা হত্যা করিবার হুমকি দেওয়া হইয়াছে। বালকের নিকট হইতে এই মর্মে সংবাদ পাইয়া ফরাক্কাবাদের পুলিশ তথায় হানা দেয়। আরো জানা গিয়াছে যে থানার ওসি তথায় গিয়া মানে সেখানে গিয়ে আইঢাই সংঘের প্রখ্যাত অভিনেতা মমতাজউদ্দিন সাহেবকে দেখিতে পান। ঘরের মধ্যে ঢোল, তবলা, পোশাক এবং একটি নাটকের পাণ্ডুলিপিও তিনি দেখিতে পান। পাণ্ডুলিপির কয়েক পৃষ্ঠা উল্টাইয়া তিনি সমস্ত ব্যাপারটি বুঝিতে পারেন। কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পথ দিয়া অতিক্রম করিতেছিল তখন নাটকের মহড়া চলিতেছিল। বালকটিকে ওসি বাড়ি পৌঁছাইয়া দেয়। জিজ্ঞাসাবাদের মধ্য দিয়া তাহার নিকট হইতে জানা যায় যে গোয়েন্দা কাহিনী তাহার অত্যন্ত প্রিয়। মোট ১৮০ খানা মোহন সিরিজ, ১৮৯ খানা সেক্রেটন ব্ল্যাক, সবকটি কনান ডয়েল, এগুলো হচ্ছে সবই, এই যে মোহন পড়েছে বললো না, এগুলো হচ্ছে সবই গোয়েন্দা কাহিনী। মানে ১৮০টা পড়েছে মোহন সিরিজের বই, ১৮৯টা পড়েছে সেক্রেটন ব্ল্যাক। সেক্রেটন ব্ল্যাক হচ্ছেন ডিটেকটিভ রাইটার, তিনিও হচ্ছেন এরকম গোয়েন্দা কাহিনী লিখে থাকেন। সবকটি কনান ডয়েল। কনান ডয়েল বলতে বুঝিয়েছে আর্থার কনান ডয়েলকে। স্যার আর্থার কনান ডয়েল যিনি হচ্ছে শার্লক হোমস লিখতেন। নিহার গুপ্ত, এই একটু আগে বলেছি নিহার রঞ্জন গুপ্ত, সত্যেন ঘোষ যার আবিষ্কার করা গোয়েন্দা চরিত্র, পাঁচকড়িদের মানে পাঁচকড়ি, সেও হচ্ছে গিয়ে এই গোয়েন্দা লেখক। সবখানা গোয়েন্দা গ্রন্থ সে ইতোমধ্যেই শেষ করিয়াছে। ছেলেটি অগাথা ক্রিস্টির নাম শুনিয়াছে, তবে ইংরেজি জানা না থাকায় এখনো শুরু করিতে পারে নাই। অগাথা ক্রিস্টিও ওই একই রকম। তো ধরাস মানে হৃদস্পন্দনের প্রবল শব্দ, সন্তর্পণে মানে অনেক সাবধানে, লণ্ঠন মানে কি আমি বলেছি। আমি আসলে সবই এখানে মোটামুটি বুঝিয়েছি, আর আলাদা করে তেমন বোঝানোর কিছু নাই। ত্রস্তে মানে দ্রুত না, সরি, ত্রস্তে মানে হচ্ছে ভয়, ত্রস্তে মানে ভয়। হুম, এখানে আর কি আছে কিছু? না। হুম। সো এই ছিল আমাদের আজকের গল্পটা। এখন আমি তোমাদের কাছে একটু জানতে চাই এই যে আজকের গল্পটা কেমন লেগেছে। এরপরে আমি তোমাদেরকে কিছু রচনামূলক প্র্যাকটিস করাবো এবং কিভাবে তোমরা এই বর্ণনামূলক প্রশ্ন লিখবা সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলি আজকের গল্পটা কেমন লেগেছে, এবং গল্পটা যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থেকে থেকে করো। আজকের ক্লাস ভালো লাগলে বাই দ্য ওয়ে শিখবো জিতবো গ্রুপে কিন্তু একটা পোস্ট করে দিও আজকের ক্লাস নিয়ে। বলো তোমার আব্বু বা আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, ভালো লেগেছে, তাই তো? অনেক ভালো লেগেছে, দারুণ ভালো, দারুণ ভালো লেগেছে। দারুণ ভালো লাগার মতোই একটা গল্প। দারুণ ভালো লাগার মতোই একটা গল্প। আচ্ছা, চমৎকার। ঠিক আছে। এখন আমি আবার পজ দিলাম। এখন সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় আমরা এখন পড়াবো। সেটা হলো গিয়ে না, পোল নাই। পোল আসবে কোথা থেকে? এটার উপর তো অবজেক্টিভ আসবে না। পোল কোথা থেকে আসবে? আচ্ছা। সো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা বর্ণনামূলক প্রশ্ন কিভাবে অ্যান্সার করব সেটা নিয়ে কথা বলব। আমি অলরেডি চ্যাট পজ করে দিয়েছি। ডিটেকটিভ সত্যেন ঘোষ হওয়ার এটাই সুযোগ। উক্তিটি কি প্রসঙ্গে করা হয়েছে? ৩ নম্বর প্রশ্নটা আমরা কতটুকু লিখব? ৩ নম্বর প্রশ্নটা আমরা লিখব হচ্ছে সর্বোচ্চ ১ পৃষ্ঠা বা ১.৫ পৃষ্ঠা বলতে পারি। ৩ নম্বর প্রশ্নটা আমরা কতটুকু লিখব? আমি এটা একটু লিখে দিই। ১ থেকে, সেটা গাঢ় কালি, ১ থেকে ১ থেকে ১.৫ পৃষ্ঠা আমরা লিখব ৩ নম্বর প্রশ্নটা। খুদে গোয়েন্দার অভিযান গল্পে এক কিশোরের গোয়েন্দা গল্প ও রহস্যের প্রতি অসম্ভব টানের কাহিনী উপস্থাপিত হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি রহস্যজনক ঘটনা দেখতে পেয়ে খোকার মনে সেই রহস্যের সমাধান করার ইচ্ছা জাগে এবং এটিকে তার প্রিয় বইয়ের অতি পরিচিত চরিত্র ডিটেকটিভ সত্যেন ঘোষ হয়ে ওঠার সুবর্ণ সুযোগ বলে মনে হয়। খুদে গোয়েন্দার অভিযান গল্পে খোকা একদিন বাড়ি ফেরার পথে হঠাৎ একটি শব্দ শুনতে পায়। এরপর সেই শব্দ অনুসরণ করে চলতে গিয়ে সে একটি ভাঙা ও পুরনো একতলা বাড়ির কাছে গিয়ে পৌঁছায়। কাঠের ফাঁক দিয়ে সে দেখতে পায় একটি লোককে অনেকগুলো লোক ঘিরে ধরে আছে। তাদের মধ্যে একজন হাতে রিভলভার নিয়ে বসে থাকা লোকটিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ দৃশ্য দেখে খোকা রহস্যের গন্ধ খুঁজে পায়। সে অসহায় লোকটিকে বাঁচানোর চেষ্টা করবে বলে ঠিক করে। তখনই তার মনে পড়ে তার প্রিয় বইয়ের অতি পরিচিত ডিটেকটিভ সত্যেন ঘোষের কথা। সত্যেন ঘোষ একজন বয়স্ক ডিটেকটিভ। তিনি রহস্যের সমাধান করে মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। তো খোকাও তার সামনে থাকা রহস্যের সমাধান করে লোকটিকে প্রাণে বাঁচিয়ে সত্যেন ঘোষের মতো গোয়েন্দা হওয়ার কথা ভাবে। আমরা প্রথমে করেছি কি দেখো, প্রথমে আমরা এই কি প্রসঙ্গে করা হয়েছে এটা একটু ছোট্ট করে বললাম ১ লাইনে বা ২ লাইনে।
এরপরে আমরা এটার বিস্তারিতটা বললাম। তারপরে আমি শেষে একটা ফিনিশিং টেনে দিলাম বা এটা কনক্লুশন বা একটা উপসংহার টেনে দিলাম। ৩ প্যারাতে আমি লিখলাম। তোমরাও চেষ্টা করবে ৩ প্যারাতে লিখতে। প্রকৃতপক্ষে গোয়েন্দা গল্প পড়ে মনে মনে গোয়েন্দা হওয়ার সুপ্ত ইচ্ছা থেকেই খোকা রহস্যের গন্ধ পেয়ে সেটিকে ডিটেকটিভ সত্যেন ঘোষ হওয়ার সুযোগ মনে করে। দেখো পরীক্ষায় তো সবাই লিখবে, সব শিক্ষার্থীই লিখবে। কিন্তু একটু আলাদা, আলাদা প্যারা, প্যারা করে লিখা সবাই তো সেটা করবে না। যারা করবে তারাই হচ্ছে আলাদা করে মার্কস পাবে বা তারাই হচ্ছে একটু বেশি নম্বর পাবে। আর বর্ণনামূলক প্রশ্ন খ নম্বর যেটা, এটা আসলে আমি আলাদা করে আর তোমাদেরকে অ্যান্সার করে দিব না। এখানে আছে খুদে গোয়েন্দার অভিযান গল্পে থানার ওসির কর্মকাণ্ড সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো। এটা তোমাদের জন্য HW থাকবে এবং HW এর জন্য তোমরা হচ্ছে প্রথমে যেটা করবা তোমরা হচ্ছে ফার্স্টেই এটা দেখে দেখে লিখে ফেলবা না। তোমরা প্রথমে নিজের ভাষায় লিখবা। কিভাবে লিখবা আমি বলে দিচ্ছি। তারপরে তোমরা ওটার সাথে উত্তর মিলাবা। অবশ্যই তোমরা HW টা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিবা। ইনশাআল্লাহ সেটা দেখা হবে। আমি দেখি বা অন্য যে কেউ দেখে দিবে। খ নম্বর প্রশ্নোত্তরটা আমরা কিভাবে অ্যান্সার করব? খ নম্বর প্রশ্নোত্তরটা হচ্ছে যেহেতু আমাদের অনেক নম্বর মানে ৭ নম্বর, এটা আমরা চেষ্টা করব অন্তত ২ থেকে ৩ পাতা লিখতে। এটা আমরা চেষ্টা করব ২ থেকে ৩ পৃষ্ঠা এটা লিখতে। তো আমরা এখানে দেখতে পাই যে ১ম এ এখানেও আমি এক কথায় ১ লাইন বা ২ লাইনে উত্তরটা ফার্স্টে দিলাম। এরপরে আমি যেটা করলাম, তারপরে আমি এই, এই অংশটাকেই একটু ডিটেইলসে দিলাম। তারপরে আমি যেটা করলাম, আমি আরো একটা প্যারাতে এটা নিয়ে দেখো আরেকটু ডিটেইলসে দিলাম এবং তারপরে আমি এটার একটা ফিনিশিং এর মতো টেনে দিলাম যে সুতরাং খুদে গোয়েন্দার অভিযান গল্পে থানার ওসির কর্মকাণ্ড পর্যালোচনা করলে বলা যায় যে তিনি অত্যন্ত দায়িত্বশীল, ধৈর্যশীল, মানবিক, বিনয়ী ও পরোপকারী ব্যক্তি ছিলেন। সো আমি তোমাদেরকে HW দিলাম। আমি পুরোটা দেখালাম না। খ নম্বরটা তোমাদের জন্য HW, তোমরা ওটা লিখবা। নিজের মতো করে ফার্স্টে লিখবা, এটা পড়বা না। নিজের মতো করে লেখার পরে তুমি ছবি তুলবা। ছবি তুলে তুমি পোস্ট করবা কোথায়? পোস্ট করবা গ্রুপে, তোমাদের গ্রুপে। তো তুমি আ পরবর্তীতে অর্থাৎ যখন তোমার পোস্ট করা শেষ, এরপরে তুমি এরপরে যখন তোমার আর এডিট করার কোনো সুযোগ নাই, তখন তুমি তোমার নিজের লেখাটা সরি তোমার নিজের লেখাটা এই স্লাইডে আমি যেটা স্যাম্পল অ্যান্সার দিয়েছি ওইটার সঙ্গে তুলনা করবা। তাহলে তুমি নিজেই বুঝে যাবা যে ওটা কতটুকু কি হয়েছে, কতটুকু কি হয়নি। নিজেকে জাজ করতে পারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলায়। সো তুমি নিজেই যখন বুঝবা যে কোনটা ঠিক হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে, তাহলে সেভাবে তুমি নিজেকে সংশোধন করতে পারবা। চ্যাটটা একটু পজ করে দিচ্ছি। চ্যাটটা একটু রিজুম করে দিচ্ছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি এখন সেটা নিব। যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে সেটাও বলো। তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা। থ্যাংক ইউ রুবাইয়া যে তোমার ভালো লেগেছে। থ্যাংক ইউ রাহিক যে তোমার ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ মালিহা। গ্রুপের নাম হচ্ছে আফসানা। তোমার ক্লাসের নাম আর কোয়ার্টারের নাম লিখে সার্চ দিলেই গ্রুপটা চলে আসবে ফেসবুকে। আর যদি তারপরেও তোমার সমস্যা হয় 16780 তে কল দিও, তোমাকে আ ইনশাআল্লাহ গ্রুপে নিয়ে নিবে। একজন লিখছে আমি HM করলে কি একটা কথা বলছে, এটা বুঝি নাই। আমি HM করলে আমাকে অ্যাপ্রুভড করেন না কেন? HW? আচ্ছা। আ হোমওয়ার্ক করলে অবশ্যই অ্যাকসেপ্ট তো করার কথা। এটা হওয়ার কথা না। আমি জিজ্ঞেস করছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আর আমার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি চাঁদপুর। হ্যাঁ। আর এমনিতে আমার থাকি ঢাকাতেই থাকি। পরক্ষণেই মানে এর পরেই আরকি। ঠিক আছে। ওকে। তাহলে আমরা ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই কিন্তু তোমরা HW টা পোস্ট করবা। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।